ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প সুয়োরানী আর দুয়োরানী। এক রাজার দুই রানী ছিল, বড় রানী আর ছোট রানী। ছোট রানী দেখতে খুবই সুন্দরী ছিল, আর বড় রানী সে ছিল ভীষণ সহজ সরল। ছোট রানী সুন্দরী হলেও ভীষণ হিংসুটে ছিল। বড় রানীকে দু চোখে দেখতে পারত না, কিভাবে তার ক্ষতি করা যায় সব সময় শুধু সেই কথাই ভাবত। রাজা ছোট রানীকে বেশি ভালোবাসতেন, কারণ ছোট রানী খুবই সুন্দরী ছিল। ছোট রানীর কথাই সে সবসময় বিশ্বাস করত। বড় রানীর একটি ছেলে ছিল, তার নাম ছিল রতন কুমার। আর ছোট রানীর এক ছেলে ছিল, তার নাম ছিল রূপকুমার। রতন কুমারের আচার আচরণ খুবই ভালো ছিল, সে খুবই ভদ্র ছেলে ছিল। প্রজারা তাকে খুবই ভালোবাসত। রূপকুমার কিন্তু ভীষণ অহংকারী ছিল। যেহেতু রাজ সিংহাসন বড় রানীর ছেলের প্রাপ্য, সেহেতু ছোট রানী সব সময় চেষ্টা করত কি করে বড় রানীর ক্ষতি করা যায়, আর ওই রতন কুমারকে রাজ্য থেকে বিতাড়িত করা যায়। যদি তা করা সম্ভব হয়, তাহলে তার ছেলে রূপকুমারই হবে ভবিষ্যতের রাজা। ছোট রানীর এক প্রিয় দাসী ছিল, সে কিন্তু খুবই কুটিলা ছিল। কি করে রাজার চোখে বড় রানীকে আর রতন কুমারকে ছোট করা যায়, সব সময় সেই উপদেশই দিত ছোট রানীকে। তাই জন্যই তো সব দাসীদের মধ্যে সেই দাসীকে ছোট রানী সব থেকে বেশি পছন্দ করতেন। বড় রানীর মনে কোনো হিংসা ছিল না, তিনি ছোট রানীর অপমান সব সময় মুখ বুজে সহ্য করতেন। বড় রানী শুধু মনে মনে ভাবতেন, যখন রতন কুমার বড় হবে তখন সে ভবিষ্যতে রাজা হবে, তখন তার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। রাজা এদিকে ছোট রানীকে বেশি ভালোবাসতেন, তাই মহামূল্য রত্নখচিত অলংকার সব সময় রাজা উপহার দিতেন ছোট রানীকে। একদিন ছোট রানী তার ওই দুষ্টু দাসীর সাথে পরামর্শ করে ঠিক করল, ওই অলংকারগুলো যদি কোনো রকমে বড় রানীর ঘরে পাচার করা যায়, তবে বড় রানী আর তার ছেলেকেই চোর সাব্যস্ত করে রাজ্য থেকে বার করা যাবে। যেমন ভাবনা তেমনি কাজ। ওই দাসী সব গয়না বড় রানীর ঘরে রেখে দিয়ে চলে এলো এক রাতে। বড় রানী যখন ঘুমোচ্ছিল, তার পালঙ্কের নিচে সব সাজিয়ে এসে ছোট রানীকে বলল, সব কাজ হয়ে গেছে। পরের দিন সকালে রাজা সবার মধ্যে হঠাৎ খবর পেলেন ছোট রানীর সব গয়না চুরি হয়ে গেছে। তার ভীষণ মন খারাপ। রাজা ছুটে এলেন ছোট রানীর কাছে। তিনি বললেন, কি ব্যাপার? ছোট রানী বলল, আমার সব গয়না চুরি হয়ে গেছে। রাজা বললেন, তা কি করে হয়? তোমার এত দামি দামি অলংকার, তা চুরি হয়ে গেল? কই, কোনো চোর তো রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেনি, সেরকম তো কোনো খবর নেই আমার কাছে। ছোট রানী বলল, আমি জানি কে চুরি করেছে। রাজা বলল, কার এমন আস্পর্ধা যে রাজপ্রাসাদের থেকে অলংকার চুরি করে? আমাকে বলো, আমি দেখে নেব তাকে। রাজাকে তখন ছোট রানী বললেন, আপনি আমায় কথা দিন, আপনি আমাকে একটি প্রতিশ্রুতি দেবেন। রাজা বলল, হ্যাঁ বলো, কি প্রতিশ্রুতি? ছোট রানী বলল, আপনি যদি চোরকে ধরতে পারেন, তাহলে তাকে শাস্তি হিসেবে দেবেন প্রাণদণ্ড, না হলে নির্বাসন। রাজা বলল, হ্যাঁ অবশ্যই, চোরকে কঠিন শাস্তি দেব আমি। ছোট রানী বলল, আপনি বেঁচে থাকতেই যদি তার এত বড় আস্পর্ধা হয়, আপনার অবর্তমানে তারা আমাকে আর রূপকুমারকে প্রাসাদ থেকেই বের করে দেবে। তখন রাজা অবাক হয়ে ছোট রানীর দিকে তাকিয়ে বললেন, কি সব বলছো? কার কথা বলছো তুমি, ছোট রানী? ছোট রানী এরপর বলল, আমি বড় রানীর কথা বলছি। আপনি আমাকে এত দামি দামি গয়না দিয়েছেন দেখে বড় রানীর মনে খুব হিংসে হয়েছে। তাই আপনার বড় ছেলে রতন কুমার চোখ এড়িয়ে আমার সব গয়না চুরি করে নিয়ে গেছে, তার মায়ের সাথে পরামর্শ করে। গতকাল রতন কুমার আমার ঘরের কাছাকাছি ঘুরছিল, আমি নিজে দেখেছি। ওদের কাছেই আছে আমার সব অলংকার। রাজা তখন বলল, কি বলছো তুমি ছোট রানী? ছোট রানী বলল, হ্যাঁ, এতটা নিচে নামবে ওরা আমিও ভাবতে পারিনি। কিন্তু আপনি বলেছিলেন চোরকে শাস্তি দেবেন, তাই আমি বললাম। রাজা এরপর খুবই দুঃখিত হলেন। তিনি বললেন, প্রমাণ পেলে নিশ্চয়ই আমি শাস্তি দেব। ছোট রানী বললেন, হ্যাঁ, আমার বিচার চাই, আপনার কাছে বিচার চাই। কোনো ভেদাভেদ করবেন না, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে, ওদের আপনি শাস্তি দেবেন।
রাজা এরপর সেই মুহূর্তে ছোট রানীর ঘর থেকে বেরিয়ে রাজসভায় চলে যান। মন্ত্রীকে ডাক দেন রাজা, বলেন, লোকজন নিয়ে বড় রানীর ঘরে যাও, সেখানে গিয়ে দেখো বড় রানীর ঘরে ছোট রানীর অলংকার আছে কিনা। তল্লাশি করতেই ছোট রানীর সব অলংকার বড় রানীর পালঙ্কের নিচের থেকে বেরিয়ে আসে। রাজা সত্যি খুবই অবাক হন, তার মন দুঃখে ভরে যায়। তিনি বড় রানীকে এবং তার ছেলেকেই চোর ভাবেন। বড় রানী আর তার ছেলে রতন কুমার এরপর রাজাকে বলে, বিশ্বাস করুন, আমরা এইসব কিছুই জানি না। রাজা ভারী গলায় উত্তর দেন, প্রমাণ যখন পাওয়া গেছে আমি তখন কিছুই জানি না। আমি তো ছাড়তে পারি না, তোমাদের শাস্তি আমায় দিতেই হবে। হ্যাঁ, প্রাণদণ্ড আর নির্বাসনের মধ্যে আমি তোমাদের নির্বাসন দিলাম। কাল থেকে তোমরা দুইজন এক বস্ত্রে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যাবে। বড় রানী আর কি করে, ছেলের হাত ধরে পরের দিনই রাজপ্রাসাদের থেকে বেরিয়ে গেলেন। ছোট রানীর মনে তখন আনন্দের জোয়ার নেমে এলো। এদিকে রূপকুমার বড় রানীকে এবং তার ছেলেকে দেখে বলল, রাজা হবার খুব স্বাদ জেগেছিল, তাই না? এখন যাও, ভিক্ষে করে খাওগা। বড় রানী রূপকুমারের দিকে তাকিয়ে দুঃখ করে রতন কুমারের হাতটা ধরে চলে গেলেন। রাজার মনে সেদিন ভীষণ কষ্ট ছিল। দুপুরবেলা রাজা বড় রানীর মহলে গেছিলেন দেখতে। দেখলেন তিনি মহল শূন্য। বড় রানী আর রাজপুত্র কিছুই নিয়ে যায়নি তাদের সাথে, এমনকি কোনো অলংকার, মূল্যবান পোশাকও তারা নিয়ে যায়নি। সব সত্যিই খুলে গেছে তারা। রাজা ছোট রানীর ঘরের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন। ছোট রানীর ঘরে তিনজন ছিল তখন, সেই দাসী, রূপকুমার আর ছোট রানী। দাসী তখন ছোট রানীকে বলছিল, কেমন করে বড় রানী আর বড় রাজপুত্রকে তাড়ালাম দেখলেন তো? বুদ্ধিটা অবশ্য আপনারই ছিল, কিন্তু আমি তো কাজটা করলাম। এবার রূপকুমারই রাজা হবে। রূপকুমার যদি রাজা হয়, বড় রানীর মহলটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। ছোট রানী বলল, দাঁড়াও, আগে রূপকুমার রাজা তো হোক। মহারাজা যদি ষড়যন্ত্রের টের পান না, তাহলে যে কি হবে? রূপকুমার বলল, টের পাবে না কিছুতেই। যদি পাই, তখন মামাবাড়ির সাহায্য নিয়ে বাবাকে বন্দি করে আমি সিংহাসনটা নিয়ে নেব। রাজামশাই সব কথা শুনে তো সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি স্তব্ধ। তারপর তিনি আর কোনো শব্দ না করে দরবারে ফিরলেন। দরবারে ফেরার সাথে সাথেই তিনি ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়লেন। এরপর 10 দিন 10 রাত তিনি খোঁজাখুঁজি করলেন বড় রানীকে এবং রতন কুমারকে। তাও তিনি তাদের কোনো সন্ধানই পেলেন না। শেষে তিনি হতাশ হয়ে মহলে ফিরলেন। তার মনে এত দুঃখ ছিল, অনুশোচনা ছিল, তিনি দুঃখে শয্যা নিলেন। ছোট রানী তখন বলল, রূপকুমারের রাজ্য অভিষেকের আয়োজন করা হোক। রাজা বললেন, না, এই সিংহাসন রতন কুমারেরই প্রাপ্য। এই সিংহাসনে রূপকুমারের কোনো অধিকার নেই। আমি সব জানি। রাজার কথা শুনে ছোট রানী তখন ভয়ে চুপ করে গেলেন। সে ছুটে গিয়ে দাসীকে আর রূপকুমারকে সব কথা জানালো। রূপকুমার বলল, এত ভাবনার কিছু নেই, এক্ষুনি আমি মামাবাড়ির থেকে সৈন্য নিয়ে আসছি। বাবাকে বন্দি করে আমি সিংহাসনে বসব। সে ঘোড়া নিয়ে তক্ষুনি ছুটে গেল। এদিকে বড় রানী আর তার ছেলে রাজ্য থেকে নির্বাসিত হয়ে কোথাও আশ্রয় না পেয়ে রাজার সীমান্তের পাশে একটা রাজপথের ধারে জলছত্র খুলে পথিককে জল পান করায়। রাজপুত্র দূরের ঝর্ণার থেকে জল আনে, বড় রানী পথিকদের জল পান করায়। তৃষ্ণার্ত পথিকটা জল পান করে সেখানে। কিছু কিছু লোক পয়সাও দিয়ে যায়। এতে মায়ের আর ছেলের কোনো রকমে খাবারটা জুটে যায়। এখন তো বড় রানীকে রানী বলে আর চেনাই যায় না। তাছাড়া লোক লজ্জার ভয়ে সে ঘোমটা ঢাকা দিয়ে থাকে, তার মুখ দেখায় না। রাজপুত্রকেও আর চেনার উপায় নেই, সাধারণ মানুষের মতোই দেখতে লাগে। দাড়ি গোঁফ গজিয়ে কি অবস্থা! তার চেহারাটাও এখন অনেক খারাপ হয়ে গেছে। ছেঁড়া বস্ত্র পরে থাকে, পরিচিত লোকের পক্ষেও চেনা সম্ভব নয়। সেই দিন এক দল সৈন্য জল খাবার জন্য জলছত্রে এলো। রতন কুমার বলল, তোমরা কোথা থেকে আসছো ভাই? সৈনিকরা তখন বলল, আমরা ভৈরবনগরে যাচ্ছি। তার আগে এখানে আমরা জল খেতে এলাম। অনেক দূরের পথ তো, তাই সবাই জল পান করব। ওই যে রাজপুত্রকে দেখছেন, উনি হলেন রূপকুমার। রতন কুমার রূপকুমারকে দেখেই চিনতে পারল। সে সৈনিকদেরকে বলল, আচ্ছা,
আপনারা কেন যাচ্ছেন ওইদিকে? সৈনিকরা বলল, আর বলো না ভাই, সিংহাসনের জন্য ছেলে বাপকে বন্দি করবে। আমাদের আর কি, যা হুকুম তাতেই তো চলতে হবে। আমরা হলাম চাকর, আমাদের কি আর কোনো কিছু বলা চলে? চুপচাপ যা বলবে তাই করতে হবে। আগামীকাল রাতের বেলা আমরা আক্রমণ করব। রতন কুমার সব কথা শুনল। বড় রানীও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল, সেও কথাগুলো শুনতে পেল। সৈন্যরা এরপর জল পান করে চলে গেল। রতন কুমার বলল, সিংহাসন না পাই মহারাজের এই বিপদে আমাকে যেতেই হবে। বড় রানী বলল, হ্যাঁ, যাও বাবা, তোমাকে যেতে হবে। রতন কুমার জানতেন, তিনি যদি রতন কুমারের পরিচয় নিয়ে যান তাহলে তাকে কিছু করার আগে মেরে ফেলা হবে। তাই জন্য তিনি ছদ্মবেশে গেলেন। ছদ্মবেশ ধরে রতন কুমার প্রবেশ করলেন রাজপ্রাসাদে। সামনেই দারোয়ানরা দাঁড়িয়েছিল। তাদেরকে রতন কুমার বললেন, মহারাজাকে গিয়ে বলো আমি বড় রানীর খোঁজ পেয়েছি। উনি যদি জানতে চান তাহলে আমাকে ভেতরে প্রবেশ করতে দিন। দারোয়ানরা মহারাজাকে গিয়ে খবর দিল। মহারাজ এরপর ভেতরে তাকে আসার অনুমতি দিল। রতন কুমার গেল রাজার সাথে কথা বলার জন্য রাজার কক্ষে। রতন কুমার রাজার কানে কানে নিজের পরিচয় দিয়ে সব কথা খুলে বলল। অন্যদিকে ছোট রানী আর ওই দুষ্টু দাসী রূপকুমার রাজা হবে, তাই জন্য তারা ভীষণ আনন্দে ছিল। এদিকে রতন কুমার রাজার সাথে যুক্তি করে রাজার বিশ্বস্ত সৈনিকদেরকে নিয়ে এক বিশাল বড় দল বানিয়ে ফেললেন, যারা শুধু রতন কুমার এবং রাজার কথাই শুনবে। যেই রাত নামল, সেই রূপকুমার তার বাবাকে বন্দি বানানোর জন্য যে আক্রমণ করল, রতন কুমার তো তার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত ছিল। সেও আক্রমণ করল রূপকুমারের সৈন্যদের ওপর। এরপর বিশাল যুদ্ধ হলো। হেরে গেল রূপকুমার ও তার সৈন্যরা। সৈন্যরা সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। রূপকুমার সে তো আর রাজপ্রাসাদ ছেড়ে যেতে পারল না। রাজা এরপর বন্দি করলেন নিজের ছেলে রূপকুমারকে, তার সাথে ওই দাসী আর ছোট রানীকে। ছোট রানী আর রূপকুমার রতন কুমারের আসল পরিচয় জানার পর তারা তো হিংসায় জ্বলছিল, কিন্তু তারা তো এখন বন্দী, তাদের আর কিচ্ছু করার রইল না। রাজা এরপর রতন কুমারকে সিংহাসনে বসালেন। বড় রানীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনলেন। রতন কুমারই এরপর দেশের রাজা হল। বড় রানী রাজার কাছে ফিরে এলো। রাজা এরপর রতন কুমার আর বড় রানীকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করলো। আর কোনো দুঃখ রইল না তাদের রাজ্যে।